তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণা এলো একটু আলোচনা করা যাক। মানে ব্যাপারটা একটু ইতিহাসের মতো, যে মানুষের তরঙ্গ সম্পর্কে ধারণা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। তরঙ্গ বা ওয়েভ ব্যাপারটা কি, যে মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আলোড়ন বা আন্দোলন এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে তরঙ্গ বলে। এগুলো ক্লাস 9 থেকেই তুমি পড়ে এসছো। এবং এটাও তুমি জানো যে যদি যান্ত্রিক তরঙ্গ হয়, ফর মেকানিক্যাল ওয়েভ ইট রিকোয়ার্স সাম মিডিয়াম ফর প্রোপাগেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট মাধ্যম না থাকলে একটা তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে না। এটা মানুষের দীর্ঘদিনের ধারণা, তোমরাও বহুদিন ধরেই পড়ে আসছো ব্যাপারটা। এবং তার সপক্ষে তোমরা বেশ কিছু পরীক্ষা দেওয়া ছিল তোমাদের ক্লাস 9-এ, মনে করে দেখো। এরকমের ব্যাখ্যা দেওয়া ছিল যে চাঁদে কোনো বিস্ফোরণ হলে বা সূর্যে কোনো বিস্ফোরণ হলে সেই বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না, তাই না? তো এটা মানুষের ধারণাটা, এই ধারণাটা মানুষের মনের মধ্যে কিন্তু ছিল। কিন্তু যখন হাইগেন্স, বিখ্যাত বিজ্ঞানী, তিনি 1674 সালে, বহুদিন আগে, আলোর তরঙ্গ তত্ত্ব অবতারণা করেন। আলোর তরঙ্গ তত্ত্ব অর্থাৎ ওয়েভ থিওরি অফ লাইট। তিনি যখন এই তত্ত্বটা দিলেন, ওয়েভ থিওরি অফ লাইট, তিনি যখন এই তরঙ্গ তত্ত্বের অবতারণা করলেন, তখন সবকিছু মানুষের মনের মধ্যে মানে একটা চিন্তা ঢুকিয়ে দিল। কিরকম চিন্তা ঢুকিয়ে দিল দেখো। হাইগেন্স তরঙ্গ তত্ত্বে কি বললেন? হাইগেন্স তার তরঙ্গ তত্ত্বে বললেন যে লাইট ইজ আ ওয়েভ। বলবে এটা নতুন কি আছে? নতুন আছে। যখন তিনি বললেন যে আলো হচ্ছে একটা তরঙ্গ বা এক প্রকারের তরঙ্গ, তখন মানুষ ভাবতে লাগলো যে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত তো খুব সহজে আলো চলে আসছে। এটা যদি আমাদের পৃথিবী হয়, অনেক দূরে সূর্য আছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কোনো সমস্যা নেই। অথচ আমি জানি সূর্য আর পৃথিবীর মধ্যে একটা নির্দিষ্ট উচ্চতার পর কোনো মাধ্যম থাকে না। এই পর্যন্ত হয়তো বায়ুর একটা স্তর আছে, সাপোজ 500 কিলোমিটার বা 750 কিলোমিটার, তারপরে কিন্তু ফাঁকা স্থান, কিচ্ছু থাকে না। তাহলে সেক্ষেত্রে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো আসছে কিভাবে? আশা করছি সমস্যাটা বোঝা গেল। তখনকার মানুষের মনে কি চিন্তা এসেছিল, বা মানুষ একদম বলতে পারো এই আবিষ্কারের ফলে মানুষের চিন্তা ভাবনাটা ভীষণভাবে পাল্টে গেছিল। আবার গোটা ব্যাপারটা বলছি, যে মানুষের ধারণা ছিল ওই 1674 সালের আগে পর্যন্ত যে তরঙ্গ, একটা তরঙ্গ বা যান্ত্রিক তরঙ্গ যদি এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করতে চায়, তাহলে ইট নিডস সাম মিডিয়াম, তাই না? সেই জন্য সূর্য বা চন্দ্রে যে বিস্ফোরণ হয় তার শব্দ আমরা শুনতে পাই না, তার কারণ মাঝখানে কোনো মাধ্যম নেই। কিন্তু হাইগেন্স কি বলছেন? হাইগেন্স বলছেন লাইট ইজ আ ওয়েভ, এবং এটা নিয়ে কোনো ভুল নেই। উনি যে তরঙ্গ তত্ত্ব দিয়েছিলেন, তুমি বলতে পারো ফিজিক্সের অনেকটা ধাপ উনি এগিয়ে দিয়েছিলেন ফিজিক্সকে। তো ওয়েভ মানুষ বিশ্বাস করে নিল, ঠিক আছে লাইট ইজ আ ওয়েভ, আমি মেনে নেব। কিন্তু তাহলে আমাকে এই ব্যাখ্যাটা করো যে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো চলে আসছে কি করে? আলো তো নিশ্চয়ই প্রপাগেশনের জন্য একটা মাধ্যম প্রয়োজন। তো হাইগেন্স বললেন না, লাইট ইজ সাচ আ ওয়েভ দ্যাট ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম ফর প্রপাগেশন। অর্থাৎ আলো এক স্থান থেকে অন্য স্থানে যদি যেতে হয়, তাহলে সেক্ষেত্রে মাধ্যম প্রয়োজন হবে না। কিন্তু লোকে প্রশ্ন করলো, তাই এবার হয় নাকি? আলো তো এক প্রকার তরঙ্গ বলছেন, তাহলে সেক্ষেত্রে তো একটা প্রপাগেশন, যে নিশ্চয়ই একটা মাধ্যম দরকার হবে। তখন এই ধরনের একটা চিন্তা ভাবনার চেষ্টা চলেছিল যে তাহলে নিশ্চয়ই পৃথিবী আর সূর্যের মাঝখানে নিশ্চয়ই কোনো অদৃশ্য মাধ্যম আছে যেটা আমরা দেখতে পাই না, এবং সেই মাধ্যমটার নাম দেওয়া হলো ইথার। সূর্য থেকে পৃথিবী কেন, সব জায়গায় বলা হলো যেখানে যেখানে আমি ফাঁকা দেখছি, কোনো কিছু দেখতে পাচ্ছি না, সেই সমস্ত জায়গায় ইথার জাতীয় কোনো মাধ্যম নিশ্চয়ই রয়েছে।
এবং ওনারা বললেন যে ইথার নিশ্চয়ই অদৃশ্য, সেই জন্য আমরা দেখতে পাই না। এখানে নিশ্চয়ই যে কণাগুলো আছে সেগুলো নিশ্চয়ই মাসলেস, যার প্রভাব আমরা অনুভব করতে পারি না। এইভাবে গোটা ব্যাপারটাকে দাঁড় করানোর চেষ্টা চললো। ঠিক আছে, একটা নতুন জিনিস যখনই মানুষ পায় যেটা আগের সঙ্গে একদম মিলছে না, তখন সেটাকে তো প্রমাণ করতে হবে, সেটাকে তো সিদ্ধান্তে আসতে হবে। যেমন মানুষ জানতো যে পৃথিবী স্থির, তার চারপাশে সূর্য ঘুরছে। তাই যখন গ্যালিলিও বললেন, কোপার্নিকাস বললেন যে না সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘুরছে, মানুষ সেই ব্যাপারটাকে সহজভাবে মেনে নিতে পারেনি। গ্যালিলিওর সঙ্গে কি হয়েছিল তোমরা জানো। ঠিক এটাও একরকম, হাইগেন্স তো বলে দিলেন, হাইগেন্স মোটামুটি প্রমাণও করলেন যে লাইট ইজ আ ওয়েভ, কিন্তু মানুষের মেনে নিতে অসুবিধা হলো। তার কারণ কি? তার মেন কারণ হচ্ছে যে তারা জেনে এসছে যে আ ওয়েভ রিকোয়ার্স সাম মিডিয়াম ফর ইটস প্রপাগেশন, অর্থাৎ তরঙ্গ বিস্তারের জন্য একটা মাধ্যম দরকার। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি তরঙ্গ বলছেন ঠিক কথা, কিন্তু আলো কিন্তু আসার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হতো তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতো না। তখন মানুষ জিনিসটাকে এইভাবে ভাবতে শুরু করলো, ঠিক আছে আলো একটা তরঙ্গ আমরা মেনে নিই, তাহলে নিশ্চয়ই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত একটা মাধ্যম আছে, যদি ধরে নিতে পারি, যদি সেটার প্রমাণ করতে পারি, তাহলে গোটা ব্যাপারটা মিটে যাচ্ছে। দেখো আলো প্রপাগেশনের জন্য একটা মাধ্যম প্রয়োজন, কোন মাধ্যম? এখানে ইথার মাধ্যম। তাহলে গোটা ব্যাপারটা মিলে যাচ্ছে, মানে হাইগেন্সও ঠিক প্রমাণিত হচ্ছে, নতুন জিনিস পাওয়া গেছে, সেটা ঠিকঠাক পাওয়া গেছে, পরে এটা নিয়ে অ্যানালিসিস করবো এরকম ভাবতে লাগলেন। কিন্তু ব্যাপার যেটা হলো, শুধু তো বলে দিলে হবে না যে আমার একটা অদৃশ্য মাধ্যম আছে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত ইথার, সেটার অস্তিত্ব তোমাকে প্রমাণ করতে হবে। এবং পরবর্তীকালে ঠিক 1674-এর পরে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলেন এই জাতীয় মাধ্যমের অস্তিত্ব প্রমাণ করার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো পরীক্ষায় সেইভাবে এই জাতীয় মাধ্যমের অস্তিত্ব প্রমাণ করতে পারল না। তখনই মানুষ এবার সমস্যায় পড়ে গেল। কারণ এতদিন ধরে একটা ধারণা আমার ছিল, সেই ধারণাটাকে ভেঙে নতুন একটা ভালো ধারণা পাওয়া গেল, কিন্তু সেই ধারণাটাকে যদি আবার এস্টাবলিশ করতে হয় তাহলে সেটা আবার এস্টাবলিশ করা যাচ্ছে না। ঠিক আছে, এর অনেক পরে প্রায় 1864, ঠিক আছে, এই ধরনের একটা ধারণা পাওয়া গেল। ম্যাক্সওয়েল তিনি বললেন যে আলো কিন্তু তরঙ্গ হতে পারে, কিন্তু আলো আমরা যে ধরনের তরঙ্গ ভাবছি সেই ধরনের তরঙ্গ নয়, অর্থাৎ ইট ইজ নট আ মেকানিক্যাল ওয়েভ। উনি বললেন যে যদি কোনো স্থানে একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র থাকে এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র থাকে, ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড উইথ টাইম, আর একটা হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, এবং তারা যদি পরস্পর লম্ব দিকে অগ্রসর হয় বা লম্ব দিকে ক্রিয়া করে, মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড থাকে একটা, জেড অ্যাক্সিস বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তুমি খেয়াল করো এটা তো 90 ডিগ্রি, তাহলে লম্বভাবে পরিবর্তনশীল টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ সময়ের সঙ্গে পরিবর্তনশীল একটা তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র যদি থাকে, তো ইট ক্যান জেনারেট আ ওয়েভ অ্যান্ড দ্যাট ওয়েভ ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গটাকেই আমরা বলবো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবং এক্ষেত্রে মনে রাখবে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার লম্বভাবে প্রপাগেট করবে। আমরা তিনটে লম্ব দিক জানি, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। উনি গোটা ব্যাপারটাকে এইভাবে বললেন যে সাপোজ আমার কাছে একটা পরিবর্তনশীল, সময়ের সঙ্গে পরিবর্তনশীল একটা তড়িৎ ক্ষেত্র এবং একটা চৌম্বক ক্ষেত্র আছে। সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর ওয়েভটা প্রপাগেট করছে। উনি জিনিসটাকে এইভাবে বললেন, তাহলে আমার তড়িৎ ক্ষেত্রটা ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এইটুকু আমি বলতে পারি E0। আর চৌম্বক ক্ষেত্রটা প্রপাগেট করছে জেড অক্ষ বরাবর, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে জেড অক্ষ মানে এদিকে সেম ফ্রিকোয়েন্সি, মানে এটা এখানে শুরু এখানে শেষ, এখানে শুরু এখানে শেষ, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের ভাইব্রেশনটা কিন্তু এটার সঙ্গে লম্ব, এটার সঙ্গে লম্ব, এটা এইভাবে আছে। এটা তড়িৎ ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, থ্রি ডাইমেনশনাল ফিগার, এটা তড়িৎ ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র।
ঠিক আছে? তাহলে আর ওয়েভটা প্রোপাগেট করছে কিভাবে? পারপেন্ডিকুলার টু বোথ, মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি ওয়েভ প্রোপাগেশন ধরে নিই, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তড়িৎ ক্ষেত্র, জেড অ্যাক্সিস বরাবর চৌম্বক ক্ষেত্র, অথবা উল্টোটা, জেড অ্যাক্সিস বরাবর চৌম্বক ক্ষেত্র, ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র। এই ধরনের ওয়েভের নাম দেওয়া হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে যখনই এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং বলা হলো দিস টাইপ অফ ওয়েভ ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম ফর প্রোপাগেশন, অর্থাৎ এই ধরনের তরঙ্গ প্রোপাগেশনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তখন গোটা সমস্যা যেটা ছিল, তরঙ্গ তার প্রোপাগেশনের জন্য মাধ্যম দরকার, এটার ক্ষেত্রে যত সমস্যা ছিল সব সমস্যাগুলো চলে গেল। এবং জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করা হলো যে ইলেকট্রিক ফিল্ড, সেটাকে আমি এইভাবে লিখতে পারি E0 sin ওমেগা টি মাইনাস kx, ওয়েভ তো, আর b সেটা z অ্যাক্সিস বরাবর, সেটা হয়ে গেল B0 sin ওমেগা টি মাইনাস kx। অর্থাৎ দুটো ওয়েভেরই ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড আলাদা হতে পারে বা অ্যামপ্লিটিউড আলাদা হবে। এই যে দেওয়া আছে, দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড আলাদা এবং দুটো ওয়েভের ডিরেকশন অফ প্রোপাগেশন আলাদা। ঠিক? আচ্ছা, এখান থেকে বলে রাখি E0 আর B0 এরা কিন্তু রিলেটেড, এবং E0 বাই B0 obviously equal to velocity of wave, EM wave, electromagnetic wave। অর্থাৎ যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রপাগেট করছে তার ভেলোসিটি হবে E0 বাই B0 এর সঙ্গে সমান। এবং এটা যদি লাইট বলি, দ্যাট ইজ ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, যেহেতু ভ্যাকুয়ামের কথা বলছি, এবং এটার মান হয়ে যাবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যদি আমি ভ্যাকুয়ামের কথা কনসিডার করি। নেক্সট প্রশ্ন হলো, তাহলে এটার বৈশিষ্ট্য কি কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার ইতিহাস, তার ধারণা আমি পেলাম। বৈশিষ্ট্য কি কি? অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এটা সবসময় অ্যাক্সিলারেটিং চার্জ, অর্থাৎ গতিশীল কণার, গতিশীল মানে ত্বরান্বিত কণার কম্পনের ফলে সৃষ্টি হয়। অ্যারাইজেস ডিউ টু ভাইব্রেশন অফ অ্যাক্সিলারেটিং পার্টিকেল। অ্যাক্সিলারেটিং পার্টিকেল না হলে এটা সৃষ্টি করা যায় না। ও বলে রাখি, যখনই 1864 খ্রিস্টাব্দে এই ধারণাটা দেওয়া হলো যে আমি একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করতে পারি, পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী, হার্জ, মার্কনি, জগদীশচন্দ্র বসু, এরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করতে শুরু করলেন যে এইভাবে কি তাহলে সত্যি সত্যি ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাওয়া যায়। পাওয়া গেছিল। আমাদের জগদীশচন্দ্র বসু বা মার্কনি দুটোই একটা মতান্তর, একটা বিতর্ক রয়েছে কে আগে তৈরি করেছিলেন। যাই হোক, ওনারা কিন্তু তৈরি করেছিলেন এবং সেটা ছিল রেডিও ওয়েভ। যদিও এখনো পর্যন্ত মার্কনি এবং জগদীশচন্দ্র বসু দুজনকে কৃতিত্ব দেওয়া হয়েছে, তবে এটা ধরে নেওয়া হয় জগদীশচন্দ্র বসু অনেক আগে, মানে সেই ধরনের প্রমাণও আছে। হার্জও কিন্তু এই একই উপায়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করতে পেরেছিলেন। ঠিক আছে? সুতরাং যখন এক্সপেরিমেন্টালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করা হয়ে গেল, তখন মানুষের মনে আর এই ব্যাপারগুলো নিয়ে কোনো কনফিউশন রইল না। মোটামুটি এটা এস্টাবলিশড হয়ে গেল। ম্যাক্সওয়েল কৃতিত্ব পেলেন যে হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে তৈরি হয় না, টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড তারা যদি লম্বভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা ওয়েভ তৈরি হয় এবং সেই ওয়েভটা কোন দিকে প্রপাগেট করবে? পারপেন্ডিকুলার টু বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এবং তাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা দেখালাম, তার অ্যামপ্লিটিউডের মধ্যে রিলেশন কি সেটাও দেখালাম। আচ্ছা, বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হলো। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইট ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম ফর প্রপাগেশন। মাধ্যম থাকলেও প্রপাগেট করতে পারবে, কিন্তু মাধ্যম না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবং যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এই ধরনের তরঙ্গের বেগ হয়ে যাবে v = 1/μ × ε। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছি তরঙ্গের বেগ দুটো জিনিসের উপর নির্ভর করছে। একটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর একটা ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এবং অবভিয়াসলি যদি আমি শূন্য মাধ্যমের কথা বলি, তাহলে সেক্ষেত্রে শূন্য মাধ্যমে ভেলোসিটি c দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেক্ষেত্রে পড়ে থাকবে 1/μ0ε0। এবং অদ্ভুতভাবে যদি এদের মানগুলো বসিয়ে দেওয়া যায়, μ0 এর মান তোমরা জানো, μ0 মানে হচ্ছে 4π × 10⁻⁻⁷। তাহলে 4π × 10⁻⁻⁷, আর এটা আসছে 8.85 × 10⁻⁻11। তাই তো? এটা যদি ক্যালকুলেশন করা হয়, এটার ভ্যালু আসবে 2.998
⁸ মিটার পার সেকেন্ড। দেখো একদম ভেলোসিটি অফ লাইটের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি, তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেলাম। আচ্ছা, এখান থেকে বলে রাখি, একটা প্রশ্ন খুব আসে, জয়েন্টেও আসে, যে μ0 × ε0 এর একক কি, অথবা অনেক সময় প্রশ্ন চেয়েছে μ0 × ε0 এর মাত্রা কি। তো তার মাত্রা তোমাকে কিন্তু আলাদা করে μ0 এর মাত্রা, ε0 এর মাত্রা বা তাদের একক এইভাবে কিন্তু বের করতে হবে না। কি পাচ্ছি, আমার এই রিলেশনটা কাজে লাগবে। এখান থেকে কি পাচ্ছি, μ0 ε0 মানে কত হবে, 1/c বা 1/c² √μ0 ε0 মানে 1/c। তাহলে μ0 ε0 মানে হচ্ছে 1/c²। c মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, তার একক কি, মিটার পার সেকেন্ড, তার হোল স্কয়ার। তার মানে আমি বলতে পারি এটার একক হয়ে যাবে m⁻⁻², s⁻²। আর মাত্রা কি হবে, l⁻²t²। This is the dimension of μ0 × ε0। খুব সিম্পল ব্যাপার, জিনিসটা খেয়াল রেখো, c = 1/√μ0 ε0, তাহলেই গোটা ব্যাপারটা তোমার চলে আসছে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নেক্সট আলোচনা, তড়িৎচুম্বকীয় বর্ণালী, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তড়িৎচুম্বকীয় বর্ণালী, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আচ্ছা, যখনই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা তৈরি হয়ে গেল, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার হয়ে গেল, তখন দেখা গেল তড়িৎচুম্বকীয় তরঙ্গটা বিভিন্ন উপায়ে আমাদের চারপাশে রয়েছে। যেমন দেখো রেডিও ওয়েভ, পরবর্তীকালে আবিষ্কার হয়েছে মাইক্রোওয়েভ, যেমন মনে করো ইউভি রশ্মি, যেমন মনে করো দীর্ঘ তরঙ্গ লং ওয়েভ, তারপরে আমরা বলি শর্ট ওয়েভ। এই ধরনের বহু তরঙ্গের অস্তিত্ব আছে। এবার সেই তরঙ্গগুলোকে যদি আমি ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য বা ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজাই, তাহলে আমি যেটা পাবো সেটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী। কি কি পাবো, যেমন দেখো পরপর যদি আমি ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে লিখছি, ক্রমবর্ধমান কম্পাঙ্ক, ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, যে ওয়েভগুলো পাচ্ছি, দেখো যদি উপর থেকে আমি নিচে লিখি, প্রথমে হচ্ছে লং ওয়েভ। আচ্ছা, লং ওয়েভ এটার খুব একটা অ্যাপ্লিকেশন কিছু নেই, তবে এই ধরনের হাই ফ্রিকোয়েন্সিগুলোকে লং ওয়েভ হিসেবে নেওয়া হয়েছে। আচ্ছা, পরের ওয়েভগুলোর কথা ভাবো, যেমন দেখো রেডিও তরঙ্গ, যেমন দেখো মাইক্রো তরঙ্গ, বা আমরা যেটাকে বলি মাইক্রোওয়েভ, তাই না? আচ্ছা, রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, এরপর আছে ইনফ্রারেড, বা আমরা যেটাকে বলি অবলোহিত। এবং সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু না কিছু অ্যাপ্লিকেশন কিন্তু তোমার রয়েছেই। আচ্ছা, অবলোহিতের পর চলে এসো ভিজিবল স্পেকট্রাম, বা যেটাকে বলা হয় দৃশ্যমান তরঙ্গ। দৃশ্যমান তরঙ্গ মানে কোনগুলো, যেটা আমরা দেখতে পাই। মানে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো যে লাল থেকে বেগুনি, এই রেঞ্জটা হচ্ছে তোমার দৃশ্যমান তরঙ্গ। এবং এটার রেঞ্জ হয়ে যাচ্ছে, বেগুনি হচ্ছে বোধহয় প্রায় 3800 অ্যাংস্ট্রম, আর এটা হয়ে যাচ্ছে প্রায় 7200 অ্যাংস্ট্রম। আচ্ছা, এটা ক্রমবর্ধমান কম্পাঙ্ক বললাম মানে কি, তুমি বলতে পারো এটা হচ্ছে ক্রমহ্রস্বমান তরঙ্গ দৈর্ঘ্য, কারণ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা ক্রমহ্রস্বমান তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে লালের হচ্ছে 7200, এটা 3800, এটা নিশ্চয়ই 7200 বেশি, এটা নিশ্চয়ই আরো বেশি তরঙ্গ দৈর্ঘ্য, এটার তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি, এই জন্য এটার নাম হচ্ছে দীর্ঘ তরঙ্গ, কারণ এর ওয়েভলেন্থটা হচ্ছে সবথেকে বেশি। ঠিক আছে, যত নিচের দিকে নামছি ল্যাম্বডাটা কমছে। আচ্ছা, তোমাকে কিন্তু এই রেঞ্জ বলছি, এই অর্ডারটা তোমাকে মনে রাখতে হবে, কারণ এই অর্ডারটা থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, অবলোহিত হলো লাল, হলো লাল থেকে বেগুনি হলো, তারপরে হচ্ছে অতি বেগুনি, মানে তোমরা যেটাকে বলো আলট্রা ভায়োলেট।
আলট্রাভায়োলেটেরও প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা অল্প অল্প করে দেখব। আর শেষে পড়ে আসছে এক্স রশ্মি, এটা উল্লেখ করা হয়নি, এক্স রশ্মিও কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি, রন্টজেন আবিষ্কার করেছিলেন এক্স রশ্মি। আচ্ছা, এইটা হচ্ছে ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে বা ক্রমহ্রস্বমান তরঙ্গদৈর্ঘ্য অনুসারে। এবার তোমাকে বলে রাখি এটাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? তোমাকে পরীক্ষায় যেমন প্রশ্ন দেয়, 3টে বা 4টা তুলে দিল, নিয়ে বললো এটাকে ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজাও বা ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজাও, ক্রমহ্রস্বমান বা ক্রমবর্ধমান, যা খুশি দিতে পারে। যেমন মনে করো কোনো এক বছর প্রশ্ন এসছে, সাপোজ রেডিও ওয়েভ দিয়ে দিল, সাপোজ বলে দিল ইউভি রশ্মি বলে দিল, সাপোজ এক্স রশ্মি বলে দিল, আর সাপোজ মাইক্রোওয়েভ বলে দিল। তোমাকে বললো এই 4টা ওয়েভকে ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজাও, ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজাও, 2 নম্বর দিয়েছে। তাহলে ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে কিভাবে সাজাবো? ক্রমবর্ধমান মানে কি? আস্তে আস্তে বেসিক দিকে যাব। তাহলে এখানে লিস্ট থেকে দেখো সব থেকে বেশি কি? এক্স রশ্মি, তাহলে সবার লাস্টে আসবে এক্স রশ্মি। আচ্ছা, সব থেকে কম কে? রেডিও ওয়েভ, তাহলে সব থেকে কমে হয়ে গেল রেডিও ওয়েভ। আচ্ছা, তারপরে দেখো মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে ইউভি রশ্মি। তুমি এইভাবে ক্রমবর্ধমান বললে কমা কমা দিয়ে করতে পারো, এগুলো তোমরা জানো। অথবা তুমি করতে পারো, তুমি যদি এইভাবে চিহ্ন দাও, এটা সব থেকে বেশি, ক্রমবর্ধমান কম্পাঙ্ক, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা সব থেকে বেশি, এটা সব বেশি, তুমি এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো। অথবা ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজিয়ে পাই রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইউভি রশ্মি, এক্স রশ্মি, কমা দিয়ে দিয়ে প্রকাশ করে দিলে। সুতরাং এইটা তোমার দরকার, ক্রমবর্ধমান কম্পাঙ্ক করেছে, তোমার ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিতে পারে। তখন তোমাকে মনে রাখতে হবে ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য এইদিকে বাড়ছে, তাহলে গোটা ব্যাপারটা উল্টে যাবে যদি কমা দিয়ে দিয়ে লেখো। আর যদি এই চিহ্ন দিয়ে লেখো, তাহলে কিন্তু কোনো, তুমি যেভাবেই লেখো তুমি নাম্বারটা পাবে, ঠিক আছে? কারণ এটা এইভাবে লেখা মানে কি, তুমি একদম শো করে দিচ্ছ যে কার সব থেকে বেশি, কার সব থেকে কম, কোন দিকে, সবটাই তুমি বলে দিচ্ছ, ঠিক আছে? বেশ, তাহলে এই পার্টটা হয়ে গেল। আচ্ছা, এগুলো সবগুলোর কিন্তু ব্যবহার আছে। ব্যবহার ইন জেনারেল পরীক্ষায় চাই না, তবুও তুমি একটু আধটু করে দেখে রেখো। যেমন রেডিও ওয়েভ, রেডিও ওয়েভের ব্যবহার নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, তুমি রেডিও ওয়েভের ব্যবহার জানো, তাই না? যে মোবাইল ফোনে কাজে লাগে, যারা এরোপ্লেন চালায় তাদের সিগন্যাল পাওয়ার জন্য সেটাও রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। বা রেডিও টেলিভিশন তো রইলই, রেডিও ওয়েভ মানে কি? রেডিও টেলিভিশন চালাবার জন্য কাজে লাগে। তোমাকে যদি মাইক্রোওয়েভ বলে, মাইক্রোওয়েভের কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন আছে, যে পদার্থের যেটা আণবিক ধর্ম, ঠিক আছে, সেটা জানার জন্য মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ কুকার রয়েছে, রান্নার জন্য কাজে লাগে। আবার তোমার রাডার ব্যবস্থাও কিন্তু মাইক্রোওয়েভ ভীষণভাবে কাজে লাগে। আচ্ছা, তারপরে আছে অবলোহিত মানে ইনফ্রারেড। ইনফ্রারেড এক ধরনের বিশেষ ফটোগ্রাফি হয়, ইনফ্রারেড ফটোগ্রাফি বলে, সেই ফটোগ্রাফিতে কিন্তু তোমার ইনফ্রারেড রশ্মি ব্যবহৃত হয়ে থাকে। যদি খুব বেশি নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে তুমি বলতে পারো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ইনফ্রারেড ওয়েভের ভীষণ প্রয়োগ আছে। আচ্ছা, নেক্সট চলে এসে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো তো নতুন করে বলার কিছু নেই, আমাদের দেখতে সাহায্য করে, এই রেঞ্জটা আমাদের দেখতে সাহায্য করে, সোজা কথায় দৃশ্যমানতা আনতে সাহায্য করে, ভিজিবিলিটি, ওইগুলো না থাকলে আমার তো হতোই না, তাই না? শুধু আমাদের কেন বলবো, প্রাণীদের ক্ষেত্রে বলতে পারো। এই রেঞ্জটা হচ্ছে আমাদের চোখের জন্য সব থেকে বেশি কি বলে সুইটেবল। আচ্ছা, নেক্সট চলে এসে অতিবেগুনি। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। খারাপগুলো বলার দরকার নেই, যখন সুবিধা চাইবে তুমি ভালোগুলো বলবে। আচ্ছা, এক্স রশ্মি আর বললাম না, এক্স রশ্মি তোমরা জানো। গামা রশ্মি, গামা রশ্মি কিন্তু বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণার ক্ষেত্রে গামা রশ্মি ব্যবহার করে, কারণ এর পেনিট্রেশন পাওয়ারটা হচ্ছে খুব বেশি, সেই জন্য অনেক ক্ষেত্রে তোমার এক্স রশ্মি, ভেদন ক্ষমতা বেশি লাগবে, সেখানে কিন্তু তোমার এক্স রশ্মি লাগে। আচ্ছা, এক্স রশ্মির কথা বলি। এক্স রশ্মি বললেই আমাদের চিকিৎসা ক্ষেত্রে হাত পা ভেঙে যাওয়া এই ধরনের কথাগুলো মনে হয়। এক্স রশ্মি কিন্তু আমাদের কেলাস গঠনের জন্য, মানে ক্রিস্টাল স্ট্রাকচার কেমন হবে সেটা বোঝার জন্য কিন্তু এক্স রশ্মি ভীষণভাবে সাহায্য করে। তাহলে এই গেল তোমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এবং বিভিন্ন ধরনের তরঙ্গের অ্যাপ্লিকেশন। এবার কিছু প্রশ্ন এখানে আলোচনা করতে হবে, যেমন অনেক সময় প্রশ্ন থাকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে তো ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরও থাকে। তো প্রশ্ন দেয় যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ইলেকট্রিক ভেক্টরটাকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়। মানে এইভাবে প্রশ্ন থাকে যে ই কে কেন অপটিক্যাল আলোকীয় ভেক্টর বলা হয়। ইলেকট্রিক ফিল্ডটাও ইম্পর্টেন্ট, ম্যাগনেটিক ফিল্ডটাও ইম্পর্টেন্ট, কিন্তু
আমরা যখন গুরুত্ব দিই তখন সমবর্তন চ্যাপ্টারটা হয়নি, সমবর্তন চ্যাপ্টার যখন করবো আরো ব্যাপারগুলো আরো পরিষ্কার বোঝা যাবে। অপটিক্যাল ভেক্টর, ই কে অপটিক্যাল ভেক্টর বলা হয় কেন, তখন তোমাকে বলতে হবে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ দুটো দিয়ে সৃষ্টি হয় বা দুটো থাকবেই আমি জানি, কিন্তু এর মধ্যে দৃশ্যমান আলোর ক্ষেত্রে ই তরঙ্গটাই কিন্তু আমাদের চোখের রেটিনাকে উদ্দীপ্ত করে, মানে আমাদের চোখের ওপর যে প্রভাব সেটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাই পারে, রেটিনাকে উদ্দীপিত করে, যেটা ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা পারে না। সেই জন্য ই কে আমরা অপটিক্যাল ভেক্টর বলা হয়, বা বলতে পারো ই কে আমরা এত গুরুত্ব দিই। ঠিক, বেশ। আচ্ছা, এবার কতগুলো ছোট ছোট অঙ্ক করে ফেলতে হবে, কারণ ছোট ছোট অঙ্ক আসে। ছোট ছোট অঙ্ক মেনলিটাও বলে দিচ্ছি, ওই একটাই ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা দিয়ে, ওই যে একটা বললাম দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি, এই একটা ফর্মুলা হচ্ছে E0 বাই B0 ইকুয়াল টু C, আর একটা হচ্ছে C ইকুয়াল টু 1 আপন μ0 এপসাইলন 0। এই দুটো ফর্মুলা দিয়ে ছোটখাটো অঙ্ক আসলেও আসতে পারে। তো একটা আমি অলরেডি করে দিয়েছি, মানে তোমাকে প্রশ্ন দেয় এপসাইলন 0 এর মান দিয়ে দিল, μ0 এর মান দিয়ে দিল, বললো C এর মান নির্ণয় করো। অথবা তোমার উল্টোটা হতে পারে যে একটা μ0 আর C এর মান দিয়ে দিল, এপসাইলন 0 এর মান বের করো। তো ওই ধরনের অঙ্ক আর করছি না, সরাসরি দেওয়া থাকে। আচ্ছা, আমি একটা করে দেওয়া যাক। যেমন দেখো একটা অঙ্ক দিয়েছে, তোমাকে অঙ্ক দিয়েছে যে এপসাইলন 0 এর মান 8.85 into 10 to the power minus 11 না 11 না 12 হয় প্রবাবলি, minus 12, আর c এর মান হচ্ছে 3 into 10 to the power 8 meter per second। তো প্রশ্ন দিয়েছে what will be the value of mu0। বুঝতেই পারছো কি করতে হবে। তাহলে তোমাকে যেটা করতে হবে ওখান থেকে যে c স্কয়ার, একবারে c স্কয়ার করে দিলাম, μ0 এপসাইলন 0, তাহলে μ0 ইকুয়াল টু করে থাকবে 1 বাই এপসাইলন 0 ইনটু c স্কয়ার। তাহলে এখানে তোমার পড়ে থাকছে 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর এখানে পড়ে থাকছে c স্কয়ার মানে হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 16, যা হবে এসআই পদ্ধতিতে। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করে খুব সহজে μ0 এর মানটা বের করে নিতে পারো। ঠিক আছে, বেশ। এবার এই ধরনের অঙ্ক দিয়েছে, ওই সেকেন্ড যে ফর্মুলা বললাম E0 বাই B0 ইকুয়াল টু C, ওটা দিয়ে অঙ্ক করা যায়। কিরকম অঙ্ক থাকবে, দুটোর মধ্যে একটা দেওয়া থাকবে। সাপোজ বলেছে কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎচুম্বকীয় যেটা বিস্তার E0, সেটার মান হচ্ছে 48 ভোল্ট পার মিটার। ঠিক, তোমাকে প্রশ্ন দিয়েছে যে তরঙ্গটির চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত, মানে সিম্পল তোমাকে B0 এর মানটা কত বের করতে বলেছে। তো E0 বাই B0 ইকুয়াল টু C, তাহলে B0 ইকুয়াল টু বলতে হবে E0 বাই C। তাহলে এবার বাকিটা 48 ডিভাইডেড বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, তাহলে 16 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8, যা হবে এসআই পদ্ধতির এককে টেসলা। এটা হচ্ছে তোমার প্রবলেম। সুতরাং এই ধরনের অঙ্ক না পারার কিছু নেই, তোমাকে খালি ফর্মুলাটা ঠিকঠাক মনে রাখতে হবে। ঠিক আছে, বেশ। নেক্সট চলে এসো তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, এনার্জি ডেনসিটি। আচ্ছা, এনার্জি ডেনসিটি কাকে বলছে? এনার্জি ডেনসিটি মানে হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট ভলিউম, শক্তি ঘনত্ব। তো আগে থেকেই বলে রাখি শক্তি ঘনত্বের এক্সপ্রেশন দুভাবে করা যায়, যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে করো তাহলে এটা, আর যদি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে করো তাহলে এটা, মানে হাফ এপসাইলন 0 ই স্কয়ার অথবা বি স্কয়ার বাই 2 মিউ 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শক্তি ঘনত্বের রাশিমালা, অবভিয়াসলি শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তো আমরা যদি এটাকে বের করতে চাই, কিভাবে বের করব দেখো, যে আমরা তো এমনি জানি যে প্রতি, এটা মানে কি বললাম, প্রতি একক আয়তনে শক্তি, এটা যদি তুমি মোটামুটি মনে রাখো তাহলেও হবে। আর যদি এইভাবেও বের করে দেওয়া যায়, দেখা গেছে প্রতি একক আয়তনের শক্তি, যদি ইলেকট্রিক ফিল্ডের কথা বলি, আমি ছোট করে ই লিখলাম, এটা হচ্ছে হাফ এপসাইলন 0 ইনটু ই স্কয়ার, তাই তো? এবার যদি তুমি এই মানটা বসিয়ে দাও, হাফ এপসাইলন 0, ই এর মান হচ্ছে এপসাইলন 0 স্কয়ার sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx। আর যদি তোমার ম্যাগনেটিক ফিল্ডে সঞ্চিত শক্তি হয়ে যাচ্ছে, ম্যাগনেটিক হয়ে যাচ্ছে হাফ বি স্কয়ার বাই মিউ 0, তাহলে এটা পড়ে থাকছে
1/2 মিউ 0 আর বি স্কয়ার মানে হচ্ছে b0 স্কয়ার sin স্কয়ার ওমেগা টি মাইনাস kx। তাহলে এটা যদি টোটাল এনার্জি যদি আমি বের করতে চাই তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রিক এনার্জি প্লাস ম্যাগনেটিক এনার্জি। এবার যদি অ্যাভারেজ বের করতে চাই গড় শক্তি, তাহলে এটা হচ্ছে অ্যাভারেজের চিহ্ন। তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রিক এনার্জির গড় প্লাস ম্যাগনেটিক এনার্জির গড়। আচ্ছা ইলেকট্রিক এনার্জির গড় কি হবে? এটা তো কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে গেল। তাহলে হাফ এপসাইলন 0 E0 স্কয়ার। আচ্ছা এটা তোমার যদি করি মানে এই অংশটার অ্যাভারেজ, তো আমি বলে রাখি এই sin স্কয়ারের অ্যাভারেজের মান হয় হাফ। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে, তো ক্যালকুলেশন আমাদের নেই। তাহলে ওই পার্টটা যদি তাহলে আমি পেয়ে থাকছি sin স্কয়ার, একবার লিখে দিচ্ছি ওমেগা টি মাইনাস kx, এই জিনিসটার অ্যাভারেজ করতে হবে। একই রকম ভাবে 1/2 মিউ 0 আচ্ছা b0 স্কয়ার, এখানেও তোমার sin স্কয়ার এই ব্যাপারটার অ্যাভারেজ করতে হবে। এবার ওটার অ্যাভারেজের মান হচ্ছে হাফ, তাহলে হাফ এপসাইলন 0 E0 স্কয়ার ইনটু হাফ, তাহলে হাফ ইনটু হাফ 1/4। একই রকম ভাবে এটাও আসবে 1/4, এটা b0 স্কয়ার বাই মিউ 0। তাহলে আমার কি পড়ে থাকছে দেখো, এখানে আমি একটু রিপ্লেসমেন্ট করতে পারি যে আমার কি করতে হবে, আমি E0 টার্মে সবটা বের করতে চাইছি। তাহলে আমার ফর্মুলা কি E0 ইকুয়াল টু B0 বাই C, তাই তো? তাহলে আমি B0 টাকে রিপ্লেস করে দিই C ইনটু E0। আচ্ছা C এর মান কত? C এর মান হচ্ছে মিউ 0 এপসাইলন 0, ঠিক করলাম তো? C ইনটু E0, ঠিক আছে। তাহলে B0 স্কয়ার ইকুয়াল টু হয়ে গেল E0 স্কয়ার বাই মিউ 0 এপসাইলন 0। এবার এই জিনিসটা এখানে বসিয়ে দাও, তাহলে অ্যাভারেজ যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাচ্ছে হাফ এপসাইলন 0 E0 স্কয়ার প্লাস, ক্যালকুলেশনটা করে রাখছি কিন্তু ক্যালকুলেশন পরীক্ষায় আসে না, এখনো পর্যন্ত আসেনি, আসেন না বলতে পারবো না, আসবে না। b0 স্কয়ার মানে হচ্ছে, এটা ভুল করলাম দেখো, একটা জিনিস দেখো E0 বাই ও আচ্ছা আচ্ছা E0 বাই B0 ইকুয়াল টু C, এটা লিখতে ভুল করেছিলাম। E0 বাই B0 ইকুয়াল টু C, তাহলে B0 ইকুয়াল টু পড়ে থাকছে E0 বাই C। তাহলে এবার তুমি C এর মান বসাও, তোমার পড়ে থাকবে রুট ওভার মিউ 0 এপসাইলন 0 ইনটু E0। তাহলে আমি যদি এবার রিপ্লেসমেন্ট, এখানে B0 স্কয়ার পড়ে থাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে E0 স্কয়ার মিউ 0 এপসাইলন 0। তাহলে এখানে পড়ে থাকছে B0 স্কয়ার সমান হচ্ছে এপসাইলন 0 মিউ 0 ইনটু E0 স্কয়ার। মিউ 0 কেটে দাও, মিউ 0 কেটে দাও, এটা 1/4 ছিল। তাহলে পড়ে থাকছে 1/4 এপসাইলন 0 E0 স্কয়ার, আর এটা পড়ে থাকছে 1/4 এপসাইলন 0 E0 স্কয়ার। তাহলে 1/4 প্লাস 1/4 দেখো হয়ে গেল 1/2, তাহলে ফাইনালি পড়ে থাকছে sin 0 ইনটু E স্কয়ার। একই রকম ভাবে যদি আমি B0 টাকে রিপ্লেস না করে E0 টা রিপ্লেস করতাম, তাহলে এটা তোমার পড়ে থাকতো B0 স্কয়ার বাই 2 মিউ 0, ঠিক আছে? এই ছোট্ট একটা ক্যালকুলেশন, এমন কিছু ক্যালকুলেশন নেই, খালি মনে রাখবে sin স্কয়ার ওটার যেটা অ্যাভারেজ হবে সেই অ্যাভারেজটা হয়ে যাবে হাফের সঙ্গে সমান। আচ্ছা আরেকটা ব্যাপার বলি, দিয়েছে বইয়ে কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে না, আসেই না বলতে গেলে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের চাপ। চাপ ব্যাপারটা কি রকম? চাপ ব্যাপারটা হচ্ছে একই রকম ভাবে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রপাগেট করছে, তাই তো? তড়িৎচুম্বকীয় তরঙ্গ এইভাবে প্রপাগেট করছে। তুমি যদি মাধ্যমে একটা যদি কোনো প্লেট রেখে দাও, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সেই প্লেটের উপর একটা ফোর্স জেনারেট হচ্ছে, তাহলে সেই ফোর্স পার ইউনিট এরিয়া দ্যাট ইজ ইকুয়াল টু তড়িৎচুম্বকীয় তরঙ্গের চাপ, এবং এটা দেখানো যায় দিস ইজ ইকুয়াল টু 1/3 ইউ। ক্যালকুলেশনটা নেই, ইউটা হচ্ছে সেই এনার্জি ডেনসিটি যেটা হাফ এপসাইলন 0 স্কয়ার বললাম সেটার সঙ্গে সমান। আপাতত জেনে রাখো, কারণ জয়েন্টে কোনো বছর এমসিকিউতে দিয়েছে। বেশ, মোটামুটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে আলোচনা হলো। এবার আরো দুটো জিনিস করব যেটা পরীক্ষায় আসছে, একটা হচ্ছে স্থানচ্যুতি প্রবাহ বা সরণ প্রবাহ মাত্রা। সরণ প্রবাহ বা স্থানচ্যুতি প্রবাহ, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট। একদম নতুন একটা কনসেপ্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটাকে এভাবে ভাবো যে আমার কাছে একটা ক্যাপাসিটর আছে,
ক্যাপাসিটর প্লেট, আমি এই ক্যাপাসিটরটাকে চার্জ করার চেষ্টা করছি, সেজন্য আমি এটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিলাম। এবার যদি আমি চার্জ করতে থাকি তাহলে কি হবে, এটার চার্জ ক্রমাগত বাড়তে থাকবে, প্লাস চার্জ, আর এটাতে মাইনাস চার্জ হতে থাকবে। তাহলে যত চার্জ হবে, তুমি ভাবো যে প্রথমে এই সিগমা, সিগমাটাকে কি বলা হয়, তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে যত আমি চার্জ করব সিগমার মান তত পরিবর্তন হবে। তাহলে সিগমা হচ্ছে এক্ষেত্রে পরিবর্তনশীল, ভ্যারিয়েবল সিগমা। এবার যে ইলেকট্রিক ফিল্ড আছে এই রিজিয়নে, মনে আছে কিনা জানি না, ই এর মান হয়ে যায় সিগমা বাই এপসাইলন জিরো। যদি বায়ু মাধ্যম হয় মাঝখানটাকে, তাহলে সিগমা বাই এপসাইলন জিরো। তাহলে সিগমা যদি পরিবর্তনশীল হয় তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটাও ভ্যারিয়েবল। এবার যেটা ঘটনা ঘটে, যদি এই মাঝখানের রিজিয়নে একটা ছোট্ট ম্যাগনেটিক নিডল রেখে দিই, দেখা যায় ম্যাগনেটিক নিডলটা ভ্যারিয়েশন হচ্ছে, মানে ডিফ্লেকশন হচ্ছে। কেন ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেকশন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে নিশ্চয়ই এই ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ডের জন্য মাঝখানের রিজিয়নে কোথাও নিশ্চয়ই কারেন্ট তৈরি হচ্ছে। কারেন্ট তৈরি না হলে তো আর ম্যাগনেটিজম আসবে না। ব্যাপারটা বোঝা গেল? যে আমি একটা ক্যাপাসিটর প্লেট আছে, ক্যাপাসিটরের দুটো প্লেট আছে, সেই দুটোকে চার্জ করার চেষ্টা করছি। যখন আমি চার্জ করছি আমি খেয়াল করছি যে ক্যাপাসিটর প্লেটের যে সিগমা আছে, তলমাত্রিক ঘনত্ব, সেটা ক্রমশ পরিবর্তন হচ্ছে। যখনই এরকম পরিবর্তন হচ্ছে ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো, তাহলে আমি বলতে পারি এদের মাঝখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেই তড়িৎ ক্ষেত্রটা কিন্তু পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, সেটা কখনোই কনস্ট্যান্ট হতে পারে না। এবার পরীক্ষা করে দেখা গেল এই মাঝখানে যদি একটা ম্যাগনেটিক নিডল রাখা হয় সেটার একটা রিফ্লেকশন হচ্ছে। তার মানে এখান থেকে আমি সিদ্ধান্ত করতে পারি নিশ্চয়ই এই মাঝখানের প্লেটে, এই প্লেট দুটোর মধ্যবর্তী স্থানে একটা কারেন্ট ফ্লো করে, এবং সেই কারেন্টের ফ্লোটা কিন্তু আগে কনসিডার করা হতো না। এখানে যে কারেন্ট ফ্লো করছে সেই কারেন্টটাকে বলা হচ্ছে সরণ প্রবাহ মাত্রা বা স্থানচ্যুতি প্রবাহ মাত্রা। অর্থাৎ তুমি বলতে পারো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সময়ের সঙ্গে কোনো অঞ্চলে যদি তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত হয়, if there is a time varying electric field in some region then a current is produced, একটা প্রবাহ সৃষ্টি হয়। সেই প্রবাহটাকে নাম দেওয়া হলো সরণ প্রবাহ মাত্রা বা স্থানচ্যুতি প্রবাহ মাত্রা। ঠিক আছে? এবং এটার এক্সপ্রেশন হয়ে যাচ্ছে আই ডি ইকুয়াল টু এপসাইলন জিরো ডি ফাই বাই ডিটি। এবার ফাই মানে হচ্ছে ই ডট এস, তাহলে আমি এটাকে লিখতে পারি এপসাইলন জিরো, আচ্ছা ই ডট এস মানে ই ডট এও বলতে পারি, এরিয়াটাকে এ দিয়েই প্রকাশ করা হয়, তাহলে এ ডিই বাই ডিটি। তোমাকে পরীক্ষায় যেটা প্রশ্ন আসছে যে এটা কি এবং এর রাশিমালা লেখো, তাহলে কি আরেকবার বলে দিচ্ছি, whenever there is a time varying electric field a new type of current is produced বা induced, যখনই কোনো স্থানে একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পাওয়া যাচ্ছে সেই অঞ্চলে একটা নতুন ধরনের প্রবাহ মাত্রা সৃষ্টি হয়, এবং সেই প্রবাহ মাত্রাকেই বলা হয় সরণ প্রবাহ মাত্রা, তার রাশিমালা হচ্ছে এটা। এবং পরীক্ষায় বলে রাখি এটা দিয়ে কিন্তু অঙ্কও থাকতে পারে। এপসাইলন জিরো তোমার জানা, ক্যাপাসিটর প্লেটের এরিয়া দিয়ে দেবে, আর ডিই বাই ডিটি ইটসেলফ দেওয়া থাকবে, মানে তোমাকে বলবে যে এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এই হারে পরিবর্তন হচ্ছে। তুমি মনে রাখবে ওটা ই নয়, ওটা গোটাটাই ডিই বাই ডিটি। যে রাশিটা তোমাকে বলবে যে ইট রিপ্রেজেন্টস দ্য ভ্যারিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড উইথ টাইম, সেটাই হয়ে যাচ্ছে তোমার ডিই বাই ডিটি। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এবং পরীক্ষায় কিন্তু এটা এসেওছে, খুব সাম্প্রতিককালে এসেছে 2018 বা 17 সালে কিন্তু স্থানচ্যুতি প্রবাহ দিয়ে 2 নম্বরে ঠিক যেটুকু করলাম সেইটুকুই লাগে, ওইটুকুই প্রশ্ন এসেছে যে কি এবং রাশিমালা লেখো। ঠিক আছে? আরেকটা দিয়ে দেখবে টেস্ট পেপারে প্রশ্ন থাকে, একটা সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর। আচ্ছা, পয়েন্টিং ভেক্টর ব্যাপারটা কি, যেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমি বুঝতে পারলাম যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রপাগেট করবে and it does not require any medium, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রপাগেট করবে তার সঙ্গে সঙ্গে তার শক্তিটাও এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়ে থাকে। এই যে শক্তি প্রবাহ, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শক্তি প্রবাহের হার, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি প্রবাহের হার, এই
রাশিটার রেট অফ ফ্লো অফ এনার্জি যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেই ভেক্টরটাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। আবার বলছি যে কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন বিস্তার লাভ করে তখন তার শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এবং শক্তি প্রবাহের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তরঙ্গের শক্তি প্রবাহের হারকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, the vector which represents the flow of energy of an electromagnetic wave is known as pointing vector. এবং এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় S equal to E cross H। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। E cross H, এবার H equal to B equal to mu H, এটা আমরা অলরেডি করে ফেলেছি। B equal to mu 0 H, B এর টার্মে যদি লিখতে চাও এটা হয়ে যাবে E cross B by mu 0, E cross B by mu 0। এটার একক কি হবে? আচ্ছা তুমি মনে রাখবে এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের অনেক সময় তীব্রতাও বলতে পারে, এনার্জি পার এরিয়া তো, তাহলে সেক্ষেত্রে এটাকে তীব্রতাও বলা যেতে পারে। এর একক হয়ে যাবে ওয়াট পার মিটার স্কয়ার। এটা হচ্ছে একক ক্ষেত্রফল, আর জুল পার সেকেন্ড আছে, তাহলে একক সময়ের ব্যাপারটাও চলে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। অবভিয়াসলি এর একটা ডাইমেনশন হবে, ডাইমেনশন হয়ে যাবে m t টু দি পাওয়ার -3। মোটামুটি পয়েন্টিং ভেক্টর থেকে এইটুকুই তোমার প্রশ্ন থাকে, ঠিক আছে। কি কি নির্দেশ করে, তার একক কি, তার মাত্রা কি, এই ব্যাপারগুলোই মোটামুটি থাকে। এখান থেকে তোমার ম্যাথমেটিক্যাল প্রশ্ন এলে ইবি দেওয়া থাকবে, সেই রেসপেক্টে তোমাকে বলবে পয়েন্টিং ভেক্টর নির্ণয় করো।